দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক বিষয় এবং রাজনীতি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত আপনাদের দুইজনকেই। ফুয়াদ ভাই, প্রথমে একটু আমাদের একটি বিষয় দিয়ে শুরু করি, তারপরে আরও কয়েকটি রাজনৈতিক এবং অন্যান্য বিষয় দিয়ে আছে আমি আলোচনা করব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। যদি একেবারে সহজ করে বলি, আমাদের গণমাধ্যমকে আপনারা কেমন দেখছেন, কেমন আছে গণমাধ্যম? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে গণমাধ্যমের মালিকানা সূত্রটা খুব জটিল আকার ধারণ করেছে আর কি। যে আমরা দেশের বাইরে দেখেছি যে সাংবাদিকরাই সাংবাদিকতা করেন এবং সেই প্রতিষ্ঠানগুলো চালান আর কি। বাংলাদেশে যেটা হয়েছে যে বড় বড় বিগ কোম্পানিগুলো আসলে পত্রিকা, রেডিও, টেলিভিশন এগুলো লঞ্চ করেন এবং তাদের একটা এজেন্ডা থাকে, তার বিরুদ্ধে সুনাম বদনাম এগুলো ঢাকা দেওয়া অথবা প্রতিপক্ষ কোম্পানিকে ঘায়েল করা অথবা সরকারি দল অথবা তার পছন্দের দলকে সেবা দেয়া, এই জায়গাগুলোকে সামনে রেখে গণমাধ্যমগুলোর একটা বড় অংশ তৈরি হয়েছে। হিস্টোরিক্যালি দেখেন, গণমাধ্যম সেই ইত্তেফাকের কথা যদি ধরেন, আপনার সংগ্রাম আর একটা পুরাতন পত্রিকা, এবং আপনি দেখবেন যে পাকিস্তান আমলে এই দুইটা প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ডানে বামে শত শত সাংবাদিক তৈরি হয়েছে। কিন্তু আজকে দেখবেন যে শত শত প্ল্যাটফর্ম সাংবাদিকতার, জাতীয়ভাবে এবং আঞ্চলিকভাবে, কিন্তু আপনি সাংবাদিক খুঁজে পাবেন না। ভালো লেখে, পলিটিক্যাল কমেন্ট্রি লেখে, পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ সাংবাদিক কারা? আমাদের ছোটবেলায় আমরা যাদের লেখা পড়ে বড় হয়েছি, যেমন ধরেন তখন তো পত্রিকা কম ছিল, ইত্তেফাক, ইনকিলাব, মানে সেটাতে গেলে একটা বিষয়। আর গণমাধ্যম আসলে চাপ মুক্ত থেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে কিনা, ওই জায়গাতেই আসতেছি যে সাংবাদিকতাটাই তো নাই। যে আপনার চাপ মুক্তের জায়গা যেটা আছে, এখন সবাই চাকরি করে, পত্রিকাতে চাকরি করে, টেলিভিশনে চাকরি করে, সাংবাদিকতা করে না। মানে আপনি যে চাপ মুক্ত সাংবাদিকতা করবেন, এটার জন্য যে মনস্তাত্ত্বিক প্রস্তুতি দরকার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের সময় চিন্তা করেন তো একজন রিপোর্টারকে কি পরিমাণ প্রিপারেশন, প্যারা নিয়ে রিপোর্টার হইতে হয়েছে। আর আজকে যখন আপনারা রিপোর্টার হিসেবে যাদেরকে ট্রেন করছেন অথবা দেখতেছেন, তাদের সেই পরিমাণ প্যারা, ট্রেনিং, তাদের যে পরিমাণ পরিশ্রম করার মানসিকতা থাকা দরকার ছিল, সেই জিনিসগুলো ঘাটতি আছে। তাহলে তার কাছ থেকে চাপমুক্ত বাস্তবতাটা কোত্থেকে? সেটা জীবনে চাপ নিয়ে সাংবাদিক হয় নাই। তো যিনি চাপ নিয়ে সাংবাদিকতা করেন নাই, তিনি তো চাপমুক্ত সাংবাদিকতা করতে পারবেন না। তিনি আলটিমেটলি কর্পোরেশন মালিকানার কাছে পরাজিত হয়ে যাবেন। এবং এই জন্য দেখেন, প্রতিটা দল যখন ক্ষমতা বদলায়, গণমাধ্যমের বক্তব্য চেঞ্জ হয়ে যাচ্ছে, টোন পরিবর্তন হচ্ছে, ভিতরের মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিভিন্ন দলের লোক এসে পদ ক্রিয়েট করে বেতন সহ বসতেছে। এই গত 1.5 বছরে আমরা দেখলাম বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা কীভাবে গণমাধ্যম দখল করে ফেললো ইন্টারনালি। মালিকগুলো কিছু বলে নেই। তাহলে দেখেন, মালিকরাও কিন্তু একই প্রসেসের সাথে ইনভলভ হয়ে গেছে। এরপরে সুযোগ সুবিধার কথা চিন্তা করেন, যে আপনি মেধাবী ছেলে মেয়েদেরকে সাংবাদিকতায় চান, কিন্তু আপনি তাকে কর্মচারীর বেতন দিচ্ছেন না। কিন্তু মেধাবীরা এখন যেটা হচ্ছে ফুয়াদ ভাই, অতি মেধাবীরা অনেকেই মানে এই পেশা আসছে না। যারা আমরা দেখেছি 80 দশকে দেখেছি, 70 দশকে দেখেছি, যারাও আসছে আমরা দেখেছি, মানে দেখছি যে তারাও সুইচ করছে, ব্যাংকে চাকরি নিয়ে যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে। আমাদের এতেই, আমাদের এখানেই যারা ছিল মেট্রিককে স্ট্যান্ড করা ছাত্র ছিল, কিন্তু তারা চলে যাচ্ছে, পেট তো চলছে না। এদিক থেকে দেখবেন যে প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করবার চেষ্টা করেছে তাদের সহকর্মীদের জন্য। চাপের যে বিষয়, সেই স্বাধীনভাবে আমরা সাংবাদিকতা করতে পারি, এটার জন্য কর্পোরেশন মুক্ত করতে হবে আপনার সাংবাদিকতার মালিকানা। শুধু কি কর্পোরেশন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। রাজনৈতিক অন্যান্য বিষয় কি নাই? ওটা আছে, কিন্তু আপনি যখনই এটা কর্পোরেশন মুক্ত করে ফেলতে পারবেন, কারণ মালিকরাই তো রাজনৈতিক লোক। অলমোস্ট প্রত্যেকটা টেলিভিশন পত্রিকার মালিক পক্ষই তো রাজনৈতিক লোক। তাহলে আপনি তো চাপের মধ্যেই জন্মাইছেন। তাহলে যে চাপের মধ্যে জন্মাইছে, তাকে তো আলাদা করে রাজনীতি থেকে চাপ বাইরে থাকার দরকার নাই। আপনি তো ওই চাপের মধ্যেই আছেন অলরেডি। আপনি টর্নেডোর যে সাইকেলটা আছে,
ওই সাইকেলের ভিতরেই আপনি আছেন অলরেডি, জন্মটা Okay, ওইখানে আমি হয়েছে। আমি একটু অতএব সেই জায়গাটা মুক্ত করবার জন্য একটা কম্প্রিহেন্সিভ আলোচনা দরকার। মালিকানার প্রশ্ন যেটা দেখবেন, ওই যে গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে, তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভালো সংস্কার প্রস্তাবনা দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে সংস্কার মানে কমিশন এরকমই হয়, কিন্তু বাস্তবায়ন আমরা আর মানে কখনো দেখি না। আজিজ ভাই একটু যদি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এক ধরনের চাপ ছিল দেশের গণমাধ্যমের উপর, আমরা এখন কেমন আছি? আসলে আমি 80 সালে এই প্রফেশনে আসছি, বেসিক্যালি 78 ওটা ধরি না, আমি অবজারভারে জয়েন করছি 80 সালে। তখন থেকে আমি দেখি যে অল্প 3-4টা বছর আমি কাজ করেছি, এরপরে তো আমি দেখছি যে চাপের মধ্যেই তো গণমাধ্যম আছে। আবার বিশ্ব গণমাধ্যম যেটা বললেন দেশ, এটা তো বর্ডার রিপোর্টার্স উইদাউট বর্ডার রিপোর্ট করে প্রতি বছরে, গত বছরেরটা এবছর করে এরকম। তা এবারে কিন্তু সারা পৃথিবী জুড়ে দেখা গেছে 25 বছরের চাইতে গণমাধ্যমের স্বাধীনতা সব জায়গায় অবনমন ঘটেছে। বাংলাদেশের অবস্থা আরো ঘটেছে গত বছরের তুলনায়। গত বছর তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানত ছিল, কিন্তু সেখানে তো অবনমন হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। কারণ হচ্ছে কি, গণমাধ্যমের তো একটা দর্শন আছে। কারণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি হামিদুল হক চৌধুরীকে পেয়েছি। হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা বিশ্বব্যাপী স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, কিন্তু অবজারভার কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল বিকজ অফ সাংবাদিক। আমি ডেইলি স্টারে গেছি, 8 বছর ছিলাম ডেইলি স্টারে। লতিফুর রহমান মালিক ছিল, আমি তার চেহারা দেখিনি, 8 বছরে দেখিনি। SM আলী এডিটর ছিল, তিনিই ফাইনাল, তিনিই শুরু। আমি টেলিগ্রাফে গেছি, চিন্তা করেন, টেলিগ্রাফ বের করছে ইনকলাব গ্রুপ। ইনকলাবের তখন একটা ঘটনায় ওই রাজাকার, খুনি এই কথা কয়ে রিপোর্ট করছে। ইনকলাবে ফার্স্ট পেজে 1 কলম ছাপতো, তার পক্ষে আর একটা স্টেটমেন্ট 1 কলম ছাপতো। এই মালিক আছে? এই মালিক এখন আছে? নাই। এখন যদি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, তাহলে যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মালিকের স্বাধীনতা হবে, সংবাদপত্রের স্বাধীনতা না কিন্তু হবে না। মানে আজিজ ভাই, আপনি এটা একদম মানে খুবই কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন, কিন্তু এর পাশাপাশি যে আমরা যে সাংবাদিকতা করছি, সেই যে রাজনৈতিক যে একটা ওটা আমি বলছি, যে পরিবেশ থাকে, সেখানে কি মুক্তভাবে এই সাংবাদিকতা আমরা করতে পারছি? এটা বলা হচ্ছে, শোনেন, আমি অনেক বক্তৃতায় বলছি, আমি তো ফেডারেশনের মহাসচিব ছিলাম 3 বার। আমি রাজনীতিবিদদেরও বলছি, রাজনীতিবিদদের গণতন্ত্রের দরকার নেই তো। অনেক দেশে গণতন্ত্র নাই, দেশ ধনী আছে, মাটির থেকে তেল বের হয়, এবার স্বৈরাচার আছে, ধনী বানাইছে না, কোন রাজতন্ত্র আছে, কিন্তু গণতন্ত্র না থাকলে সাংবাদিকতার স্বাধীনতা থাকে না। যতটুকু গণতন্ত্র যে দেশে, সাংবাদিকতার স্বাধীনতা ততটুকু। এখন আমাদের দেশে কালো টাকা ইন্ডাস্ট্রিতে ঢুকছে, যেটা ফুয়াদ ভাই বলার চেষ্টা করছে, যে দেখেন আমাদের যে কর্পোরেট যেটা বলা হয়, যে মালিক এডিটর হচ্ছে, মালিক তার বিজনেসের প্রোটেকশনের জন্য পত্রিকা বের করতেছে, অথবা পার্সোনাল ইন্টারেস্ট প্রোটেকশনের জন্য করতেছে, ভিআইপি হওয়ার জন্য করতেছে। মালিক এডিটর হয়, মালিক পলিসি নির্ধারণ করে, মালিক নিয়োগ দেয়, মালিক চাকরি খায়, মালিক প্রমোশন দেয়, মালিক বেতন নির্ধারণ করে। এখন তো গণমাধ্যমের ভূমিকা নাই। পরে ইউনিয়ন একটা প্রেশার গ্রুপ ছিল আগে, আপনি দেখেন যে একটা ডেস্ক থেকে আর একটা ডেস্কে ট্রান্সফার করতে পারতো না সাংবাদিককে। ইউনিয়ন কি বলে এটা এখন ইউনিয়ন পলিটিক্যাল লাইনে 2 বিভক্ত। পলিটিক্যাল লাইনে থাকেন, সমস্যা নেই, কিন্তু চেয়ারে বসলে আপনার মিডিয়ার তো একটা দর্শন আছে যে দেশ জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য ফাইট করবে, তাই না? সেই দর্শন থেকে তো আমরা চলে গেছি, এখন পলিটিক্স আমাদের কাছে প্রায়োরিটি হয়ে গেছে। মানে আজিজ ভাই, এরকম করে যদি বলি, একটা অনুষ্ঠানে মির্জা ফখরুল সাহেব বলেছেন সেরকমভাবে যে এখন সাংবাদিকরাও অনেক বেশি পলিটিক্স করছে, যে আপনারা নিজেরা মানে রাজনীতি করেন না, আপনারা সাংবাদিকতা করেন, আমার দলের লোক হওয়ার দরকার নাই। তিনি এভাবে বলেছেন। উনি আরো কঠিন কথা বলছে, গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি গণমাধ্যমের স্বাধীনতা, কিন্তু ওনারা পলিটিশিয়ানরা তো সাংবাদিকদের অনুগত সাংবাদিক চায়। মুখে বলা আর বাস্তবে তো এক না। অনুগত সাংবাদিক চায়, সাংবাদিকরাও এখন অনুগত হতে চায়, কারণ প্রোটেকশনের জন্য। আপনার চাকরির জন্য আপনার পলিটিক্সের প্রোটেকশন চান, সাংবাদিক পলিটিশিয়ান। এখন আমরা কিভাবে বেরিয়ে আসবো? আমি প্রসঙ্গে ছোট্ট করে একটু শুনলে ভিন্ন প্রসঙ্গে যেতে চাই।
না, এখন যদি বলেন আপনি সংবাদপত্রের স্বাধীনতা, আমি যেটা বলছি, যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, গণতান্ত্রিক চর্চা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, তাহলে আপনাকে গণতন্ত্র চাইতে হবে না। আমি বলছি সাংবাদিকদের জন্য চাকরির নিরাপত্তা বলেন, নিজস্ব নিরাপত্তা বলেন, গণতন্ত্র ছাড়া কোনো গণমাধ্যমের স্বাধীনতাও সম্ভব না, তার চাকরির নিরাপত্তাও সম্ভব না, তার বেতন ভাতাও ঠিক মতো পাওয়া সম্ভব না। আপনি বলেন তো, ভুয়া সাংবাদিক প্রেস ক্লাবের লাউঞ্জে যান, দুনিয়া আর ভুয়া, বলে রেন্ডিতলার সাংবাদিক। আপনি যদি শুধু একটা কাজ করেন, যে ওয়েজ বোর্ড দেয় না, সবাই ওয়েজ বোর্ড ইমপ্লিমেন্ট হওয়ার সময় পত্রিকার সার্কুলেশন দেখায় না, আপনি ক্রস চেকে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা দিবেন, এটা এনশোর করেন, দেখবেন ভুয়া সাংবাদিক গেল। কারণ টাকা দিয়ে কেউ অথর্ব সাংবাদিক পালবে না, তখনই জেনুইন সাংবাদিক আসবে। এই একটা কাজ করলে এটা নাই। আপনার যেটা কমিশন করছে, এটা তো কমিশন আমাকেও রাখার চেষ্টা করছে, আমি যাইনি। আমি যুগান্তরে একটা লেখা লিখেছিলাম বড় করে সংস্কার প্রসঙ্গেই, কি কি করা উচিত। আমাদের দেশের আলোকে সংস্কারটা তো লাগবে। আপনি ধরেন একটু না, এটাই আমি বলছি যে যতক্ষণ দেশে গণতন্ত্র না হবে, গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশ এবং জাতির জন্য সংবাদপত্র অনুগত না হবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমার বক্তব্য একদম ক্লিয়ার। ফুয়াদ ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছি। একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যেটা গণমাধ্যম এবং গণমাধ্যম সংশ্লিষ্টরা বিবেচনা করতে পারে। একটা হচ্ছে যে আপনার মালিকানার প্রশ্নটা শেয়ার মার্কেটে ছেড়ে দেওয়া যায় কিনা জনগণের কাছে। একটা 5-10% যিনি উদ্যোক্তা, তার প্রতি একটা সম্মান দেখায় ওইটা অংশটা তার কাছে থাকবে, কিন্তু গণমাধ্যমের মালিক থাকবে দেশের মানুষ। এবং তখন হচ্ছে যেটার জন্য আপনি প্রেস কমিশন আছে, কাউন্সিল আছে, হোয়াটএভার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যেটা হবে স্ট্যাটুটরি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে তার দায়বদ্ধতার জায়গা থাকবে। যেটা অফকমকে আমরা দেখেছি, আমরা ইংল্যান্ডে রেগুলেটরি বডি আছে, বাংলাদেশের রেগুলেটরি বডিও কিন্তু ফাংশনাল না। আবার বেতন ভাতার প্রশ্ন যেটা আসতেছে, দেখেন ধরেন আপনাদের টেলিভিশনের এক্সাম্পল দেই, ডিশওয়ালারা সবচেয়ে বড় ব্যবসা করতেছে এখানে, আমাদের কাছ থেকে 300-500 টাকা করে প্রতি মাসে নিচ্ছে। যদি আপনি গ্রাহক আছে, ধরেন এখন 4-5 কোটি মানুষ ডিশ ব্যবহার করে সারা বাংলাদেশে, আপনি যদি এই 500 টাকা থেকে 50 টাকা 100 টাকা গণমাধ্যমের জন্য সরকার কেটে রাখে, তাহলে আপনি যে পরিমাণ টাকা এখান থেকে রেভিনিউ আকারে কালেকশন করতে পারবেন, তা দিয়ে প্রত্যেকটা গণমাধ্যমে সাফিসিয়েন্টলি ডিগনিফাইড, সম্মানজনক পে, পেনশন, সার্ভিস এগুলো দিতে পারবেন। এই ডিগনিটির জায়গাটা যদি না থাকে সমাজে, যে আমি একটা রেসপেক্টফুল আর্নিং থাকবে, যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো, মত প্রকাশ করতে পারবো, কোনো পক্ষ আমাকে ব্যাশিং করতে পারবে না। যদি ইস্যু থাকে সেটা অফকম ডিল করবে, ধরেন রেগুলেটরি বডি আছে সে ডিল করবে, মালিক পক্ষ এখানে ট্রান্সফার প্রমোশন নিয়ে আমাকে স্যাবোটাজ করতে পারবে না। এইরকম একটা জায়গায় যেতে পারলে যেটা হবে যে প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে গণমাধ্যম আকারে, কারণ সে জানবে যে তার একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটি আছে। সেই রকম একটা জায়গায় নেওয়া যায় কিনা, এই তর্কটা তোলা দরকার আমাদের মধ্যে। জি, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, যদি একদম সহজ করে বলি, কেমন হলো এই সংসদ? বিরোধী দল কেমন করলো, আর সরকারি দলের ভূমিকায় কেমন দেখলেন? এনসিপির কথাও একটু শুনতে চাইব। প্রথম কথা হচ্ছে যে এবারের সংসদ নিয়ে তো খুবই আগ্রহ ছিল সাধারণ মানুষের মধ্যে, কারণ 2001-এর পরে ভালো কোনো ভোট হয় নাই। বহু বছর পরে, আপনার 25 বছর পরে একটা মোটা দাগে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনের এইবারের সংসদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে মানে টোটাল পক্ষগুলোই হচ্ছে আপনার জাতীয়তাবাদী পক্ষ, যারা মোটা দাগে ধরেন শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্র প্রকল্পের যে ধারা, সেই জায়গাতে আছে। মানে খুবই হস্টাইল, একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না এমন কোনো বিরোধী দল এই সংসদে নাই। কিন্তু এটা তো একটা মানে বিতর্কও আছে না, ওইটা বলা হচ্ছে যে একদম মানে কুসুম মানে সেটা সমালোচনাতে আসতেছি, বাট মোটা দাগে এমন একটা ফ্রেম থেকে সবাই নির্বাচিত হয়েছে যারা আধিপত্যবাদ বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি, এবং যারা মূল্যবোধ আমাদের সমাজের যেটা আছে এই মূল্যবোধকে ধারণ করে, এই বর্গের ভিতরে সবাই আছে। অতএব সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের অ্যাসপিরেশন থেকে এই সংসদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। এবং প্রথম দিকে এবং এখনও এটা গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে,
মানে মানে টিআরপিতে আপনারা খেয়াল করেছেন যে মানুষ যে পরিমাণ সংসদ দেখেছে, right. সংসদের প্রোগ্রামগুলো নিউজগুলো দেখতে পাচ্ছে। পারফরমেন্স ওয়াইজ হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারে যে এবং 133টার ভিতরে অর্ডিন্যান্সের ভিতরে যে গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সগুলো যেগুলো ড্রপ করেছে সরকারি দল বিভিন্ন অজুহাতে, এগুলো নিয়ে আমরা এখানে অনেক আলোচনা করেছি আপনার এখানে, বিভিন্ন খুবই দুর্বল অজুহাতে ড্রপ করেছে। এইটা সরকারি দল এবং এই সংসদের ব্যাপারে আমাদেরকে হতাশ করেছে, পুরো দেশবাসীকে হতাশ করেছে যে এটা নিয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল না, কোনো মৌলিক যুক্তিতর্ক ছিল না, এবং বিরোধী দলও সেই বিষয়টা যতটা মানে মানে লাউডলি এটা রেজ করা দরকার ছিল সংসদে এবং সংসদের বাইরে, এটা আমরা মনে হয়েছে এখানে আমাদের প্রত্যাশার ঘাটতি হয়েছে। একটা বড় কারণ হলো দেখবেন সরকারি দলেও তাই, বিরোধী দলে সব মিলায় বিশাল সংখ্যক সংসদ সদস্য হচ্ছে নতুন, প্রথমবার মাত্র সংসদে আসছে 200 সম্ভবত 212 অধিকাংশই বা 13 তারও বেশি, তারও বেশি এরকম ধরেন। সব মিলায় বিএনপি জামাতের হয়তো 4 জন, আর বিএনপির দেখলাম আপনার এরকম 70-75 জন আর কি। এই 80-র বাইরে আপনার পুরো মানে নতুন একটা সেট আসছে। তো নতুন সেটের একটা লিমিটেশন হচ্ছে সে রুলস অফ বিজনেস বুঝতে বুঝতে তার একটু সময় লাগতেছে। কোন বিধিতে, বিরোধী দলের নেতা বলেছেও যে মাননীয় স্পিকার আমাদের তো কোন বিধিতে কোন কথা বলতে হবে এটা তো বুঝতে সময় লাগতেছে, বাট কথা বলতে দিয়েন আর কি, যে যখন যেটা কথা বলা যায়। তো সেই জায়গাতে রিলেটিভলি বিরোধী দলের ভিতরে এনসিপির 2-3 জনের পারফরমেন্স আমার কাছে ভালো মনে হয়েছে। তারা কথা বলতে পারতেছে, রাজনৈতিক বক্তব্য যেটা রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক গ্রামার ফলো করে যে কথা বলাটা, সেখানে এনসিপির ধরেন হাসনাত, নাহিদ, আক্তার ওরা বেশ ভালো বলছে আর কি। এবং পার্লামেন্টের ভিতরেও যারা আছে তাদের কাছ থেকে সরকারি দল থেকে দেখলাম ভালো ফিডব্যাক আসছে। সরকারি দলে সালাউদ্দিন ভাইকে আমরা অনেক সমালোচনা করতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে হি ইজ দ্য বেস্ট পার্লামেন্টারিয়েট এখন পর্যন্ত সরকারি দলের ভিতরে। যথেষ্ট লেখাপড়া করে আসেন, অল দ্য টাইম প্রিপেয়ার্ড, কম্পোজড, এবং যথেষ্ট রেফারেন্স দিয়ে কথা বলেন। আমি তার সমালোচনা করব, আমি তার সাথে একমত না সেটা আমি বলবো বিভিন্ন জায়গাতে, বাট প্রিপারেশন ওয়াইজ পার্লামেন্টারিয়ানের যে চরিত্র থাকা দরকার সেটা তার ভিতরে দেখেছি। ব্যারিস্টার নওশাদ জমির নামে একজন আছেন আপনার, জমিরুদ্দিন সরকার সাহেবের ছেলে, উনি খুব ভালো বলছেন, ভালো কথা বলছেন, এবং মানে জুলাইকে ধারণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সরকারি দলের হুইপ আশরাফুদ্দিন নিজান খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং মানে খুবই অ্যাকোমোডেটিভ, সব দলকে নিয়ে একসাথে কাজ করবার যে জায়গাটা আমরা চাচ্ছিলাম সেই জায়গাতে এসে খুব ভালো পারফর্ম করেছে সরকারি দলের জায়গা থেকে। তো অধিকাংশ এমপিরা আসলে কথা বলছেন না এখনো, হয়তো নতুন আর একটু সময় নেবেন, দেখবেন, বুঝবেন। বাট আমি আশা করছি যে বাজেট সেশনে আমাদের একটা কম্পিটেন্সের ক্রাইসিস আসবে আর কি, কারণ অর্থনীতি নিয়ে এমপিরা কথা বলতে পারছেন কিনা আমি জানি না। আজিজ ভাই কখনো পার্লামেন্ট কভার করছেন কিনা? আমাদের রাজনৈতিক ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে বাজেট। বাজেট নিয়ে কথা বলতে পারার ভিতরে হচ্ছে একজন এমপির ক্যাপাসিটি জাজমেন্ট হবে, যে আসলে সে রাষ্ট্র বোঝে কিনা, রাজনীতি বোঝে কিনা, সেই দেশটা বোঝে কিনা, এই দেশের ভাগ্য বদলের বছরের যে হিসাব নিকাশের খতিয়ান সেখানে সে কথা বলতে পারছে কিনা। যে আমি হিস্টোরিক্যালি যত পার্লামেন্ট দেখেছি, আমাদের পার্লামেন্টের সিরিয়াস ক্রাইসিস হচ্ছে অলমোস্ট অর্থনীতি নিয়ে কেউ কথা বলতে পারে না। আমি আবার একটু আসি আজিজের কাছে, শুনেছি আজিজ ভাই নিশ্চয়ই আপনি এই বিষয়ে বলবেন, কিন্তু আমার একটু জানার আগ্রহ আসলে জুলাই সনদ, বিশেষ করে গণভোটের ভবিষ্যৎ কি হলো। বিএনপি তো বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু জামাত বলছে জুলাই সনদ থেকে সরে এসছে বিএনপি, প্রথম অধিবেশন শেষ। আসলে কি হলো, কি দাঁড়ালো? দেখেন, বিএনপি যেটা বলেছে, আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা অক্ষর অক্ষর পালন করব, কিন্তু সেটা যদি অক্ষর অক্ষরে পালনও করে আমাদের প্রত্যাশা পূরণ হবে না। কারণ হচ্ছে ওইখানে ঐক্যমত্য কমিশন অনেক রেয়াত দিয়েছে বিএনপির জন্যে, অর্থাৎ বিএনপি সব যেটা স্বাক্ষর করেছে ওখানে নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্টগুলো যদি তারা বাস্তবায়ন না করে, ওখানে বলা আছে ব্র্যাকেটে যে নির্বাচনে ইশতেহার দিয়ে যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে সেটা বাস্তবায়ন করবে। তার মানে বিএনপি ম্যান্ডেট পেয়ে গেছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, তারা নোট অফ ডিসেন্ট যেগুলোতে দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করার থেকে দায় মুক্তি পেয়ে গেছে, যদি ভোটের কথা বলেন। দ্বিতীয় আসেন, ধরেন যেগুলা আপনার 133টা অধ্যাদেশ জারি হয়েছে, এই অধ্যাদেশ জারি 133টা যদি আমি অঙ্ক করে দেখেছি, 18 মাসে যদি হয়, প্রত্যেক দিন
4.06টা করে অধ্যাদেশ জারি করতে হয়েছে, এবং এটা মিনিস্ট্রিতে একটা ড্রাফটিং সেল থাকে। এখন এটা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সর্বোচ্চ, তারা তো এক্সপার্ট না, অর্থাৎ ফুয়াদ ভাইদের মতো লয়ার লাগবে। প্রত্যেক দিন তো আর আইন সংশোধন করা যাবে না, সুতরাং এই আইনটা রিভিউ করতে হবে। সেখানে পার্লামেন্টারি কমিটি বসে, এটা তো অভ্যুত্থানের শক্তি, প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করবে। কিন্তু বুঝা শুনা মানবাধিকার, তারপরে গুম কমিশন, তারপরে হাইকোর্টের সচিবালয়, এগুলো বেছে বেছে এগুলোর জন্যই আইন আবার দেখার প্রয়োজন হলো। আমার কথা হচ্ছে যে সেগুলো ধরেন, একটা লজিক হচ্ছে 1 মাসের সংসদ শেষ, টাইম এক্সপায়ার করছে, তারা প্রেস কনফারেন্স করে বলছে ওটা আরো অধিকতর শক্তিশালী করে নেক্সট পার্লামেন্টে উত্থাপন করা হবে। আমার কথা হচ্ছে যেগুলোতে যে আছে এই দুর্বলই আপনি পালন করতে চান না, মানতে চান না, আপনি আরো শক্তিশালী করে করবেন। আমারটা শোনেন, আপনি আপনারটা শোনার দরকার নাই। জি, যে না, আপনারটা শোনার জন্য তো ডাকছি আপনাকে। আমি যেটা বলছি যে জিনিসটা তারা ধরেন আলোচনা করতে পারলো না, সংসদে উত্থাপিত হলো না, শক্তিশালী কি করতে চায় সেটা তারা একটা ড্রাফট আপনার সংসদে বা সংসদীয় কমিটি করে অপোজিশনকে নিয়ে শক্তিশালী কি করতে চায়। আমরা তো এটা শুনেছি, গুম কমিশনের ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা তো শুনেছি আমরা। জি প্লিজ। না, আমার কথা হচ্ছে তারা যাই করতে চায় সেটা তো আপনার আলোচনা আনতে হতো, একটা কমিশন করে, অভ্যুত্থানের শক্তি, তারা আলোচনা করে তারা যদি একমত হয়ে করতে পারে আমাদের অসুবিধা নেই। কিন্তু যেগুলোকে আপনার টাইম বার্ড করে দিছে সেগুলো আগে উত্থাপন করা উচিত ছিল, যাতে এই ক্রাইসিসটা না হয়। এখন মনে হচ্ছে যে বিএনপি ওগুলা করবে না, তাদের মতো করে করবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনার কি মনে হয়? তারা তো, আমি তো রাজনীতিবিদদের কথা বিশ্বাস করতে চাই, তারা বলছে যে অধিকতর শক্তিশালী করে। এখন ধরেন 173টা অধ্যাদেশ, সারা জীবন বললেন যে রাজনীতিবিদদের কথা বিশ্বাস করা যায় না, এখন বিশ্বাস করতে চাই। সব অভ্যুত্থানের শক্তি তো হয়তো কুসুম কুসুম সম্পর্ক আছে, খেয়াল করছেন? হ্যাঁ, সেটা তো আছে, কুসুম সম্পর্ক কিন্তু আছে। আগের মতো ওই স্পিকারও মারে ফেলছে, এটা তো হয় নাই, ঝগড়াঝাটি তো তেমন হচ্ছে না, সেটা কাম্য না। কাম্য না, আমরা কামনা করি, কিন্তু হয় সংসদে। আমি তাই বলছি, ওয়াকআউট, গণতন্ত্র ওয়াকআউট করতেই পারে, ওয়াকআউট করতেছে, দাবির দাবার যেটা বানায় সেটা ঠিক আছে, আর শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করতেছে, সেটাও করতে পারে, সমস্যা নাই। এতে মানুষের ভিতরে সন্দেহ আছে, কিন্তু যে কুসুম কুসুম সম্পর্ক আছে বোধ হয়, কুসুম কুসুম। আমার কথা হচ্ছে স্পষ্ট হওয়া উচিত। জনগণের পলিটিক্সে পারসেপশন একটা বড় ব্যাপার। এখানে একটা জিনিস দাঁড়াইছে যে যেগুলোকে টাইম বার্ড করে দিছে, প্রেস কনফারেন্স করে বিএনপির নেতারা বলছে, যেমন ল মিনিস্টার, হুইপ, চিফ হুইপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী, 3 জন প্রেস কনফারেন্স করেছে আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে। সেটা কি? তাহলে এটা তখন বলছে আরো শক্তিশালীটা কি, সেটা আলোচনা করে নিলেই তো হতো। অভ্যুত্থানের শক্তি তারা আলাদা কমিটি করে আলাদা করলেও, সংসদে আলোচনা না করলেও, আমাদের উদ্দেশ্যে আমাদের পাশে জবাবদিহিতা না করতে চাইলেও তো তারা একমত হতে পারতো। এটা তো এই সন্ধ্যার ভিতরে রাখলো কেন, এটা হলো আমার প্রশ্ন। 2 হলো ধরেন সচিবালয় যেটা আনে নাই, সচিবালয় আলাদা হয়ে গেছে, রিক্রুটমেন্ট হয়ে গেছে, মাজদার হোসেন মামলার রায়ে সংসদ আলাদা করতে বলা হয়ে গেছে, এটা অন্তর্বর্তীকালীন সময়ে মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে। তো এটাকে আটকায় রাখলো কেন? তাহলে কি শক্তিশালী আর করা যায়, সেটা প্রস্তাব উঠানো উচিত ছিল না। এটি আমি বলছি যে আমার কথা হলো যে ঝগড়াঝাটি কম, যত গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ মারা গেছে, শিশু জনতার থেকে শুরু করে মারা গেছে, জাতিসংঘের রিপোর্ট 15 তারিখ পর্যন্ত 1400 লোক মারা গেছে। অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিলোপ চেয়েছে, তার মানে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটার ক্ষেত্রে যত সংস্কার করা দরকার অভ্যুত্থানের শক্তি মিলে এরা করুক। আমি একটু ফুয়াদ ভাই, আপনি শুরু করেন, তারপর একটু বিরতি নিয়ে আবার ফিরবো। কথা হচ্ছে যে অধিকতর মানে বেটার প্রপোজিশন মানে বিল আকারে আনবে, অলরেডি যেগুলো সংশোধন করে পাশ করিয়েছে সেগুলো অধিকতর ভালো হয়েছে কিনা, এটা জাজমেন্ট করলে তো আমরা বিএনপির ক্যাপাসিটি, ইন্টেনশন, ভবিষ্যতে করবে কিনা সেটা বুঝতে পারবো।
দেখেন এই যে ব্যাংক রেজুলেশন আইন যেটা, সেখানে অধিকতর ভালো কি করছে, 18 ক যোগ করছে। ক যোগ করে কি বলছে, যে কোনো ব্যক্তি সে ঋণখেলাপি হোক, হাবিজাবি হোক, টাউট বাটপার যেই হোক, সে একটা পার্সেন্টেজ দিয়ে 7.5% হ্যাঁ, 7.5% দিয়ে সে ফিরে মালিকানা আসতে আবার ফিরে নিতে পারবে। ওই- আগের আইন যারা বলছিল ব্যাংক লুট কোনো করেছে শর্তই তাদেরকে নাই, আবার কোনো ফিরে শর্তই দেওয়ার নাই। জন্য আগে বলা ছিল আইনে, আগে এই ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত অলিগার ক্রিমিনাল তারা কেউ মালিকানাতে আসতে পারবে না। তাহলে আপনি যেটা করছেন, আপনি সিম্পলি বাই ডিফল্ট এসালমকে সামনে রেখে ব্যাংক রেজুলেশন আইনটা অধিকতর ভালোভাবে শক্তিশালী করে প্রেজেন্ট করছেন। কার জন্য? জাতির জন্য না, জনগণের জন্য না, এসালমের জন্য অধিকতর বেটার কোয়ালিফাইড অর্ডিন্যান্স হয়েছে, আইন হয়েছে নিঃসন্দেহে। দ্বিতীয়ত কি দেখেন, অধিকতর ভালো আইন করছে কি, জুলাই জাদুঘর বিষয়ে যে অর্ডিন্যান্সটা ছিল সেটা অল পার্টি যে বিশেষ কমিটি হয়েছে আপনার, সেখানে সব দল একমত হয়েছে অর্ডিন্যান্স যেভাবে জারি করা হয়েছিল সেভাবেই এটা পাশ হবে। পাশ হওয়ার 20 মিনিট, প্রস্তাব করবার পার্লামেন্টে 20 মিনিট আগে সরকার দলীয় একজন এমপিকে দিয়ে 4টা সংশোধনী দিয়েছে। সাধারণত আপনি জানবেন যে বিল যখন সরকার প্রস্তাব করে, সরকার দলীয়রা এখানে সংশোধনী দেয় না, কারণ এটা দিলে বিরোধী দল দিবে, এটা কাস্টমারি না আর কি। তাহলে বোঝাই যাচ্ছে যে সরকার এই দুষ্টামিটা করাইছে। এবং এই প্রস্তাবনা কি, আপনি এই যে বলছে সবাই মিলে আলোচনা করলে হবে, আলোচনা করেই তো ওখান থেকে আসছে, সবাই মিলে এটা করবে। তাহলে আইনে আপনি ট্রাস্ট ডেফিসিট তৈরি করলেন না, ঝামেলা তৈরি করলেন না। এবং অধিকতর কি বেটার আইনটা করছে জুলাই জাদুঘর নিয়ে। আগের ফুয়াদ আইনে ভাই, বলা আমার ছিল- একটা জিনিস জানার খুব আগ্রহ, এই ব্যাংক রেজুলেশন আইন, তারপরে মানে বিচারালয়ে আলাদা সংসদ, এগুলো নিয়ে এক ধরনের আমাদের একটা বুঝ আছে যে এটা কেন হয় নাই, কেন হইতে পারে নাই, বা এটা সংশোধন কি হইতো, এক ধরনের চিন্তা আছে। কিন্তু আমার কথা হলো এই জাদুঘরের এইটা সবাই পরিবর্তন একমত কেন ছিল, প্রশ্ন হচ্ছে সবাই না, একমত কেন যেখানে। এইটা করে সরকারের কি লাভ হয়েছে? না, সরকার হচ্ছে তার, এর আগে আমি বলেছি যে বিএনপির একটা অংশ নেতাদের মধ্যে আছে যাদের 24-এর গণ অভ্যুত্থান নিয়ে হীনমন্যতা আছে। যদিও তারা 17 বছর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলন করেছে, কিন্তু গণ অভ্যুত্থান তাদের নেতৃত্বে হয় নাই। অতএব গণ অভ্যুত্থানের এই সাকসেসের জায়গাতে, যেটা 71-এ আওয়ামী লীগের নেতাদের মধ্যে একাংশের মধ্যে ছিল, শেখ মুজিব সহ, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি ছিলাম না, তোমাদের সাথে কেউ ফেলাইলা, মানে এই জিনিসটা ছাড়া মোটা দাগে কোনো বড় কারণ দেখতে পাচ্ছি না। আমার কাছে একটা বিষয় আজিজ ভাইয়ের সাথে একটু রেসপেক্টফুলি দ্বিমত করি, সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলতেছে যে আমাদের নোট অফ ডিসেন্টের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে আমরা তো নিজেরা ম্যান্ডেট নিয়ে আসছি, অত ওইখানে আমাদের স্বাধীনতা থাকবে। প্রশ্ন হচ্ছে যে সরকারের কিন্তু দুইটা প্যারালাল ম্যান্ডেট আছে, একটা না। একটা হচ্ছে সরকার গঠন করার ম্যান্ডেট, আমি এমপি ইলেকশন করছি, আমার কনফিডেন্স অফ দ্য মেজরিটি আছে হাউসে, সো আমি সরকার গঠন করলাম, এইটা হলো তার একটা সরকার গঠনের ম্যান্ডেট। দ্বিতীয়ত হচ্ছে গণভোট যে প্রশ্নের উপরে হয়েছে, যে জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ওখানে অ্যাড্রেস করা হয়েছে সাংবিধানিক সংস্কারের ব্যাপারে, এইটার জন্য কিন্তু একটা সেপারেট ম্যান্ডেট আছে, দুইটা প্যারালাল ম্যান্ডেট। একটা ম্যান্ডেট দিয়ে আর একটা ম্যান্ডেটকে আপনি ওভাররাইড করতে পারবেন না। ভোটের সংখ্যা দেখেন, টোটাল গণভোটে ভোট পড়েছে 4,80,00,000-এর মতো, রাউন্ড ফিগার 86-87 লাখ হইতে পারে, ধরেন 5 কোটি, রাউন্ড ফিগার কনভারসেশনের জন্য বলছি। জামাত জোট ভোট পাইছে 2,80,00,000-83,00,000 এরকম, ধরেন 3 কোটি, রাউন্ড ফিগার ধরতেছি কনভারসেশনের জন্য। তাহলে এই 11 দলীয় জোট কিন্তু অ্যাক্টিভলি হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করছে, এবং কোথাও এটা হয় নাই যে তাদের এমপি বিএনপিও করেছে। আসতেছে এটা, যে কোথাও এটা হয় নাই যে 11 দলীয় জোটের এমপি হয়েছে কিন্তু না জিতছে, এইটা এই জোটের ক্ষেত্রে কোথাও হয় নাই। বিএনপির ক্ষেত্রে এটা হয়েছে, বহু জেলাতে বহু আসনে আমরা দেখেছি বিএনপি জিতেছে, নাও জিতেছে। সো আপনার এই জন্য বাই এক্সপেরিমেন্ট আমরা বলতেছি যে এইটা পুরোটা হাতে পড়ছে। তাহলে 3 কোটি ভোট এখান থেকে আসলেও তো আরো 2 কোটি বাকি থাকে। এই 2 কোটি ভোট কোত্থেকে আসছে? বিএনপি ভোট পাইছে 3,76,00,000। তাহলে এই 2 কোটি ভোট বিএনপির এখান থেকে আসছে যারা হ্যাঁ ভোট দিছে। তাহলে এই 2 কোটি মানুষ যারা বিএনপির মেজরিটি ভোটার, যারা বিএনপিকে সরকার গঠন করুক দেখতে চেয়েছে, তারা তো জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, সংস্কার, সাংবিধানিক সংস্কার এটাও চেয়েছে। রাইট। তাহলে প্রশ্ন হচ্ছে এই প্যারালাল ম্যান্ডেটকে যদি বিএনপি তার দলীয় সরকার গঠনের ম্যান্ডেট দিয়ে ওভাররাইড করতে চায়, তাহলে কিন্তু সে তার নিজের ভোটারদের সাথে বেইমানি করতেছে, তার ভোটার যারা ধানের শীষে ভোট দিয়েছে।
অতএব এই ম্যান্ডেটটার ব্যাপারে বিএনপি বারবার কথা বলে, কিন্তু আমরা তাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি এটা একটা প্যারালাল ম্যান্ডেট। দ্বিতীয়ত হচ্ছে যুক্তি হচ্ছে ৭২-এর সংবিধান বারবার, এবং ৭২-এর সংবিধান এই কাঠামোর বাইরে টাইরে যাওয়া যাবে না। আমরা বারবার এগুলো নিয়ে কথা বলেছি যে ৭২-এর সংবিধানের কাঠামো দিয়ে ২৪-এ গণ অভ্যুত্থান হয় নাই, তাহলে আপনাদের সবার জেলে যাওয়ার কথা। ৭ খ তো এখনো সংবিধানে আছে যে যারা যারা ক্ষমতা ইউজারআপ করবে, দখল করার চেষ্টা করবে, তো সবাই তো হাসিনার উৎখাত করছেন। তো আমরা সবাই তো এই যারা ঐকমত্য কমিশনে বসছিলাম, আমরা সবাই তো এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাহলে আপনি পার্লামেন্টে গেলেন কিভাবে? আপনি তো দণ্ডিত আসামি, আপনি তো ইলেকশনই করতে পারার কথা না বাই দ্য রিজন অফ দ্য ইলেকশন কমিশন ল। তাহলে আপনি কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ব্রেক করে আপনি ইলেকশন করে ক্ষমতা আসলেন কিভাবে? হাসিনা তো রিজাইন করে নাই। ২৪-এ পার্লামেন্ট ভেঙে দেয় কে? আপনি এত ৭২ করছেন, আপনি তো এটা নিজেকে নিজে পেঁচায় বিপদে ফেলতেছেন। ৭২-এর সংবিধানিক মোতাবেক তো এখনো হাসিনা প্রধানমন্ত্রী রয়ে গেছে, ও তো রিজাইন করে নাই, বলছে তো সে। চুপ্পু বলছে যে না, আমি হাসিনার কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে আপনার এই প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপতিকে লিখতে হয় যে সংসদ ভেঙে দিতে। কোন প্রধানমন্ত্রী? হাসিনা কবে লিখছে চুপ্পুর কাছে যে ইয়েটা ভেঙে দাও? তাহলে সংসদ তো ২৪-এরটাও আছে, ডামি নির্বাচনের সংসদও তো আছে। তাহলে আপনি আবার এই ২৬-এর ফেব্রুয়ারিতে এসে নির্বাচন করলেন কেমনে? তাহলে সংসদ ২টা, প্রধানমন্ত্রী ২টা। মানে আপনি এই যে ৭২-এর ফ্রেম, ৭২-এর সংবিধান নিয়ে কথা বললে আমরা ৭১-এর যুদ্ধ না কেন? তাহলে বিএনপি এরকম একটি অবস্থানকে কেন টেনে নিয়ে আসছে? মানে এটা সিম্পলি আমাদের কাছে কোনো যুক্তিতে পড়তেছে না। তারা বলতেছে যে আমরা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। আরে গণ অভ্যুত্থানের পরে আবার সংবিধানের শূন্যতা পূরণ থাকা না থাকার কি যায় আসে? গণ অভ্যুত্থান জিনিসটাই তো উইল অফ দ্য পিপল। পৃথিবীতে কোনো রিটেন ডকুমেন্ট দিয়ে তো মুক্তিযুদ্ধ, বিপ্লব, গণ অভ্যুত্থান হয় নাই। বরং মুক্তিযুদ্ধের পরে হচ্ছে মানুষ সংবিধান বানায়, বিপ্লবের পরে সংবিধান বানায়, গণ অভ্যুত্থানের পরে সংবিধান বানায়। অতএব এই যে পুরো সাংবিধানিক ক্যাচালটা বিএনপি নিয়ে আসতেছে, এটা সিম্পলি বিএনপির অস্তিত্বের জন্য ক্ষতিকর হচ্ছে। সে কিন্তু তার লেজিটিমেসি, তার সরকারে বসার যে বৈধতা, এই বৈধতার প্রশ্নকে সে চ্যালেঞ্জ করতেছে। এবং ইন ফিউচার, কোনো একটা রিমোট ফিউচারে যদি কোনো একদিন আওয়ামী নামক দৈত্যের অধীনে কোনো এবিএম খায়রুল হক অথবা সিনহা টাইপের কোনো দালাল বাটপার জাস্টিস হয়, জিয়াউর রহমানের 5th অ্যামেন্ডমেন্ট, জিয়াউর রহমানকে ক্ষমতা লোভী, ক্ষমতা লিপসু, এগুলো আখ্যা দিয়ে সব বাতিল করে দিয়েছিল না, এগুলো সব বাতিল করে দেবে। কারণ সে এই আগুন নিয়ে খেলতেছে। এবং তখন গণ অভ্যুত্থানের পক্ষের সবাইকে কতলযোগ্য আসামি করে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। অতএব আমরা বারবার আমাদের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় শরিকদার, অংশীদার আমরা বিএনপিকে বলছি, দয়া করে এই ফ্রেমে আসেন। তারেক রহমান প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের কারণে, ৭২-এর সংবিধানের কারণে না। জি, আজিজ ভাই কিছু বলবেন কিনা এই আলোচনায়? এখানে অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে। যেমন অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ধরেন অভ্যুত্থান, বিপ্লব, এটা অভ্যুত্থান হয়েছে। আপনার রাজনীতিবিদরা সব আগে সেনাবাহিনী ডাকছে, সেখানে গেছে, সেখান থেকে বঙ্গভবনে আসছে। বঙ্গভবনে আসার পরে জোড়াতালি দিছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি তো সেনানিবাসের আশ্রয় ছিল। তো আমি তো প্রশ্ন তুলতেই পারি যে তাহলে ওই ১০৬ অনুচ্ছেদের রেফারেন্সটা কে দিল? এই সব জায়গায় খালি আছে। আমি ধরেন যেদিন ওত নেয় সেদিন কিন্তু আমি বঙ্গভবনের দাওয়াতে ছিলাম। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন ১০৬ অনুচ্ছেদ এইভাবে আপনি কেমনে নিলেন? আপনারা তো স্বীকার করছেন সবাই, ছাত্ররাও ছিলেন ওখানে, রাজনীতিবিদও ছিলেন, আর্মিও ছিল, সবাই ছিল। আচ্ছা গেল ২, আপনারা ওই ৬ অনুচ্ছেদে আপনারা তখনই কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে দিয়েছেন। কি বেসিসে দিলেন? অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিছে না, রাষ্ট্রই তো মানে হয় নাই দিছে। ৬ তারিখে পার্লামেন্ট ডিজলভ করে দিছে। হ্যাঁ, তখন তো শোনেন না, আমি শেষ করি। পার্লামেন্ট যখন ডিজলভ করে তখন কেউ থাকে না, যদি ওটা মেনে নেই। প্রেসিডেন্ট তো রাষ্ট্রপতি পার্লামেন্ট ডিজলভ করছে, পার্লামেন্টে ডিজলভ করেছে মানে পার্লামেন্টে যা ছিল সব খতম, সব খতম। পার্লামেন্ট ডিজলভ হয়েছে, তারপরে আপনি সেটাও মানলেন। তারপরে আপনি ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ১০৬ অনুচ্ছেদের রেফারেন্সে আপনি ওত নিলেন, এবং প্রত্যেকটা প্রধান উপদেষ্টা সহ সবাই নিয়োগপত্র দিয়েছে এই এখন প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের এটা নিয়েছেন। তো সব জায়গায় মেনে আসলেন। তারপরে এই সংবিধানের ৬৩ ক অনুচ্ছেদে আছে, সংবিধান যদি জীবিত থাকে
অর্থাৎ এই প্রসেসে সংবিধান, আপনি যদি মনে করেন যে না 106 অনুচ্ছেদ অবৈধ, অমুক টমক, তাহলে রাষ্ট্র ব্যবস্থাই অবৈধ, পুরোটাই অবৈধ, পুরোটাই অবৈধ। আমার কথা হলো যদি সবটা মানে নিলেন, তাহলে তো আপনি অধ্যাদেশ ইউনুস জারি করছে 133টা। রাষ্ট্রপতি আমার এলাকার, আমার পূর্ব পরিচিত, একবার আমার সাথে একান্তও কথা হয়েছে, সে তো অনেক স্বীকার করছে, ছাপাও হয়েছে পত্রিকায়, যে অনেক অধ্যাদেশে স্বাক্ষরও করে নাই, তার নামে জারি করে দিছে। তাতে না আপনি ওই অধ্যাদেশের সাথে সাংবিধানিক না, আমি বলছি যে আপনার সব কিছুই সংবিধান মেনে মেনে করছেন। ওখানে প্রশ্ন আছে, আমারও আছে, তো প্রশ্ন আছে। আপনি যদি ধরেন নেপালের মতো 6 মাসের ভিতরে নির্বাচন ইউনুস দিয়ে দিত, তাহলে তো আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, আওয়ামী লীগ ঠিক নেপালের যে কমিউনিস্ট পার্টি তার অবস্থাই হতো। হ্যাঁ, তখন ওই 10-15টা সিট বড় জোর পাইতো, আওয়ামী লীগ কিন্তু এমনিতে বিলীন হয়ে যেত। না, নেপালের বিষয়টা আবার একটু ভিন্ন। নেপালের তো অভ্যুত্থান বিরোধী কোনো শক্তি আর নাই, সব এক। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি শেষ করেন। অভ্যুত্থান বিরোধী প্রথম প্রধান বিচারপতি ছিল কার্কি, তিনি এসে প্রধানমন্ত্রী হলেন ভারত। তিনি প্রথম শব্দ উচ্চারণ করছে, আমরা বাংলাদেশ হব না, তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও। একটা, যদিও সে রেফার, সে 35 বছর বয়স, সে এখন প্রধানমন্ত্রী হয়েছে, সে অভ্যুত্থানের পক্ষে গান গাইছে। তার একটা ছোট্ট পার্টি ইলেকশন করছে, সব সাপোর্ট দিয়ে দিছে, কমিউনিস্ট পার্টি আর নেপাল আউট হয়ে গেছে, ফেল, তারা সরকার গঠন করছে। আমাদের এখানে কিন্তু তখন এনসিপি ছিল, তখন তো এনসিপি হয়ে গেছে, এনসিপি ছিল। এনসিপিতে ধরেন আমি 5 তারিখ পর্যন্ত কত সমস্যা করে, এই ব্যাখ্যা আমি অনলাইনে দিতে, আমি 5 তারিখ পর্যন্ত অভ্যুত্থানের পক্ষে টকশো করছি। অনেকে আসতেই পারে নাই ভয়ে, আমি আসছি, কারণ আমার অন্য সুবিধা ছিল, আমি আসছি, এসে গাড়িতে ব্রিজে, রামপুরা ব্রিজের এপারে এসে গাড়িতে উঠে বলছি। তো আমি তো, আমার ধারণা যে এই এনসিপি যদি আলাদা ইলেকশন করতো, ঠিক ওরা জিতে যেত। আচ্ছা, এই আলোচনায় আবার আসবো, এনসিপির আলোচনায় আসবো। তার আগে ফুয়াদ ভাই, আপনি তো মানে ব্যারিস্টার মানুষ, এই যে 106 সংবিধান, এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করেন। প্রপার স্কাম, মানে সাংবিধানিক জালজালিয়াতির গল্প আর কি। দেখেন, সরকার নাই দেশে 5 তারিখ থেকে 6 তারিখে অ্যাটর্নি জেনারেল কি হবে, যেটা আমাদের আজিজ ভাই বললেন যে সবকিছু তো আপনি তাহলে সংবিধান মেনেই আসলেন, এখন মানতে অসুবিধা কোথায়? এটা বলতেছি। প্রথম কথা, কোনো কিছু সংবিধান মানা হয় নাই। 106 হচ্ছে একটা প্রপার জালজালিয়াতি, কনস্টিটিউশনাল স্ক্যাম। প্রশ্ন হচ্ছে, দেশের সরকার নাই, পার্লামেন্ট ডিসলভ হইল কিভাবে? সংবিধানিক মোতাবেক তো প্রাইম মিনিস্টারকে লিখতে হবে রাষ্ট্রপতির কাছে। এই যে বারবার যে ফ্রেমে আনতেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছেন, খেয়াল করেছেন আপনারা, যে রাষ্ট্রপতি চুপ্পু বলছে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছেন, 3 বাহিনী প্রধান পিছনে দাঁড়ানো। পদত্যাগ তো করেন নাই, তাকে পদচ্যুত করা হয়েছে। ফান্ডামেন্টালি পজিশন ডিফারেন্ট। পদত্যাগ একটা রেগুলার ইভেন্ট। আপনি এরশাদ পদত্যাগ করেছে না, প্রেসে বিটিভিতে বক্তব্য দিয়ে পদত্যাগ করেছে না? তাহলে শেখ হাসিনা কি বিটিভিতে, টেলিভিশনে জাতির কাছে বক্তব্য দিয়ে পদত্যাগ করেছে? পদচ্যুত করা হয়েছে। তাহলে যাকে পদচ্যুত করা হয়েছে তার পদত্যাগ পত্র আছে কি নাই, এই কোশ্চেনটাই তো একটা ইনভ্যালিড কোশ্চেন। তার পার্লামেন্ট ডিসলভ করার প্রশ্ন কেন আসতেছে? কিন্তু আপনি যখন বারবার মানে সংবিধানে নিয়ে আসতেছেন, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসতেছে। গণ অভ্যুত্থানের জন্য তো এই প্রশ্নগুলো রেলেভেন্ট না, তাকে পদচ্যুত করে দেশ ছাড়া করা হয়েছে। অতএব সেই জায়গাতে 106 হচ্ছে একটা প্রপার কনস্টিটিউশনাল ফ্রড, জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়েছে? সংবিধানে বলে দেওয়া নাই প্রধানমন্ত্রীর কনসালটেশন এটা হইতে হবে। রাষ্ট্রপতির এখতিয়ার তো 2টা জিনিস, সরকার গঠন করতে দেবে, চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করবে, বাকি সব কিছু হচ্ছে আমাদের সিস্টেমে প্রধানমন্ত্রী করবে। তো অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টেড হলো কিভাবে? আমি তো কোনো শপথের ছবি দেখিনি। আপনারা 2জন সাংবাদিক আছেন, দেখছেন নাকি রাষ্ট্রপতি তারা শপথ দিতেছে এরকম কোনো ছবি দেখছেন কিনা? আমি দেখিনি। হ্যাঁ, তা আমি নাই তো, এটা প্রপার ফ্রড। আপনি অ্যাটর্নি জেনারেল অফিসকে দখল করছেন। তাহলে সেই জায়গা থেকে যা যা হয়েছে, 106-এর হিয়ারিং তো আমি পুরো ইয়েটা পড়ছি, ড্রাফট পড়ছি, 1 পেজের একটা জিনিস। কোথায় শুনানি হয়েছে, কারা উপস্থিত ছিল, কোনো সার্টিফাইড কপি আছে, জাজদের স্বাক্ষর আছে, কিছুই তো নাই। তাহলে আপনি কি করলেন এটা? মানে কি, তাহলে কি আমরা এইটা বলতে পারি যে আপনি এই সাংবিধানিক প্রসেসটাকে ধরে রাখতে চাইলেন কেন? তাহলে না, এটা কেন? বিএনপির কারণে। এটা নাহিদ বলছে না, নাহিদ তো পার্লামেন্টে বলছে যে আমরা তখন পরামর্শ দিলাম যে আমরা সবাই মিলে জাতীয় সরকার করব, বিএনপি করতে দিল না, বলেছে তো।
সিম্পল কারণটা যে একটা গণ অভ্যুত্থানের সরকার হোক, ইউনুসের নেতৃত্বেই হোক, সব দল মিলে সবাই মিলে একটা জাতীয় সরকার হোক, বিএনপি একমত হয়নি এটার সাথে। এখন বলতে পারেন তো এইটা করা হয়েছে তো ওইটা ভাই, আপনি টানেলে ঢুকলে আপনি পাইপের এক মাথা দিয়ে ঢুকে গেছেন, তার এক মাথা দিয়ে তো বাইরেতে হবে। তাহলে এই যে সাংবিধানিক বিতর্ক যেটা করা হচ্ছে, এই বিতর্কটা দিন শেষে গণ অভ্যুত্থানকে হেয় করতেছে, আওয়ামী লীগকে ফিরায় নিয়ে আসার লেজিটিমেসি ক্রিয়েট করতেছে। আপনি আলটিমেটলি দিন শেষে যেটা করছেন, আপনার নিজের খাল কেটে কুমির আনতেছেন আপনার নিজের জন্য। না, এটা কি আপনি বলছেন না আসলেই? ওয়েল, আমি তো দেখতে পাচ্ছি, ভিজিবলি দেখতে পাচ্ছি তো আপনার, যে আপনি যে ৭২ ফ্রেমে সংবিধানকে চিন্তা করতেছেন, এই ফ্রেম তো জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে কনসিস্টেন্ট ফ্রেম না। এটা তো ২৪-এর ম্যান্ডেট না, তো ২৪ তো সংবিধান মেনে হয় নাই। তাহলে বারবার ওই সংবিধানের কথা কেন বলছেন আপনি? এটা আপনার ম্যান্ডেট না তো। না, কিন্তু এবং আপনি তো সেপারেট ম্যান্ডেট নিয়ে আসছেন গণভোট দিয়ে। না, কিন্তু ফুয়াদ ভাই, আমার একটা জিনিস জানার আগ্রহ। আপনি যখন এটা যেটা আগে হয়েছে, গণঅভ্যুত্থানের পরপরই যা হয়ে গেছে, এখন যখন সরকার গঠন হয়েছে, এখন সংবিধান মেনে আগাবে না একটি সরকার? না, এখন প্রশ্ন হচ্ছে যে এই জন্য তো সংস্কার কমিশনের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি যে জুলাই জাতীয় সনদ মিলায়া রাষ্ট্রীয়ভাবে আমরা যে সকল পরিবর্তনের জন্য সবাই মিলে একমত হয়েছি, সেইটা আপনি কারেন্ট ফ্রেমে, সংবিধান যেই ফ্রেমে এখন আছে, এই ফ্রেমে এগুলো বাস্তবায়ন করতে পারবেন না। বিএনপি বলছে তারা 142 অপশনে যাচ্ছে, সংশোধনের অপশন। সংশোধনী করে আওয়ামী লীগের এই সংবিধানের যে ফ্রেম, এটা আপনি বাতিল করতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্টের রায় আছে যে সংবিধানের কোথায় কোথায় হাত দেওয়া যাবে না সংশোধন করবার জায়গাতে। তাহলে আপনি সংস্কারটা কিভাবে করবেন? ফান্ডামেন্টাল কোশ্চেন তো হচ্ছে যে এমন এক জায়গাতে করতে হবে যেটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট এসে এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারবে না, সেরকম একটা পরিবর্তন করতে হবে। তো কিন্তু বিএনপি এমন একটা ফরম্যাটের ব্যাপারে প্রস্তাব দিচ্ছে বারবার, সেটা হচ্ছে যেটাকে আপনি সুপ্রিম কোর্ট দিয়ে যে কোনো সময় আপনি স্ট্রাইক আউট করে দিতে পারবেন, অবৈধ, ভয়েড, নাল অ্যান্ড ভয়েড এগুলো করে দিতে পারবেন। এই জন্যই তো আমরা সংস্কার কমিশন আলাদা করে, সংস্কার পরিষদ আলাদা করে করবার প্রস্তাবনা দিয়েছি। বিএনপি এটার সাথে একমত হয় নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সবার সেফগার্ড, জুলাইকে বাঁচায় রাখার, সনদকে এবং রিফর্মকে বাঁচায় রাখার সেফগার্ড, এবং ৭২-এর সংবিধানটা না। এটাই আমরা বারবার বলার চেষ্টা করছি। বিএনপিরও স্বার্থ এখানে জড়িত টোটালি, কারণ সবচেয়ে বেশি মজলুম, গুম কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, বিচার বিভাগের পৃথকীকরণ বলেন, স্বাধীনতা বলেন, পুলিশ কমিশনটা পর্যন্ত পার্লামেন্টে উঠায় নাই। এগুলো প্রত্যেকটা জিনিস আমরা কিসের অভিজ্ঞতার ভিত্তিতে করেছি? গত ১৭ বছরের বিরোধী দলের উপরে চলা যে নির্যাতন, গুম, খুন, জুলুম, মিথ্যা মামলা, ধান খেতে পাট খেতে ঘুমানোর যে গল্প, এগুলোকে সামনে রেখেই তো আমরা এগুলো করেছি। তাহলে এইগুলো না করবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হবে? বিএনপি হবে। এবং বিএনপি বিরোধী দলে আসলে তার তো আর ভাষা থাকবে না যে এগুলো বলার যে হ্যাঁ নেক্সট টাইম আমরা করব। এবং আরেকটা ওয়ার্নিং দিয়ে যায় যে হিস্টোরিক্যালি বিএনপি সংবিধান নিয়ে যতবার খেলবার চেষ্টা করেছে, ততবার কিন্তু সে বিপদে পড়েছে। আমরা চাই না দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি এই বিপদটাতে পড়ুক। ৯৬-তে দেখেন কেয়ারটেকার নিয়ে বিপদে পড়েছে, সেটা তাকে কিন্তু করতে হয়েছে। ২০০৫-৬ দেখেন বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে যে ঝামেলাটা করছে, এরশাদকে গ্রেফতার করে ক্যাওটিক হয়ে গেছে। ৯৬-তে একটা ফেক নির্বাচন করতে হয়েছে ফেব্রুয়ারিতে, ৭-এর নির্বাচনটার হয়ই নাই। তাহলে সংবিধান নিয়ে ক্যাচাল করে বিএনপি কিন্তু বিপদে পড়ছে। আওয়ামী লীগও দেখেন ম্যান্ডেট ছাড়া কেয়ারটেকার প্রভিশন বাতিল করে দিল সংবিধানে হাত দিয়ে। সে একটু লম্বা সময় ছিল দুষ্টামি করে, কিন্তু সেও কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে পলিটিক্স থেকে। অতএব এই আকাঙ্ক্ষাগুলোতে হাত না দেওয়াটা সবার জন্য সেফ, জাতির জন্য ভালো, দলের অস্তিত্ব, রাজনীতি টিকে রাখার জন্য জরুরি। জি, আজিজ ভাই একেবারে ছোট্ট করে একটু শুনবো। 15 ফেব্রুয়ারি নির্বাচন বৈধ কেমনে হলো? 5 বছর পরে সংবিধানে জাতীয় সংসদ নির্বাচন হয়, বৈধ হইলো কেমনে? তখন তো আওয়ামী লীগ আর জামাত বিরোধী আন্দোলন করছে, সেটা বৈধ মানলো কেন? শেখ হাসিনা খুঁটে খুঁটে এরশাদের এবং জিয়া রহমানের পুরা রাষ্ট্র ব্যবস্থা বাতিল করতে চাইছে, পারে নাই, রাষ্ট্রের ভ্যাকুয়াম তৈরি হয়। এই জন্য যেটুক বাতিল করা দরকার করে দিছে, তার প্রয়োজনে যেটুক রাখার রেখে দিছে। আমার কথা হচ্ছে এটা অভ্যুত্থানে আপনার সংবিধানের সংস্কার শব্দটাই নেই, সংশোধন আছে। আপনি সংশোধন করেন, অভ্যুত্থানের শক্তি। এই জন্যই বলছি যে বিতর্কটা তৈরি হয়েছে, বিতর্ক করার সুযোগ আছে, কারণ বিতর্ক তৈরি হয়েছে। আমি অভ্যুত্থানের শক্তি, আপনারা মিলেমিশে করেন। আমার কথা হলো দেশটা গণতন্ত্র হোক, আইনের শাসন সুশাসন তৈরি হোক, এটা প্রতিষ্ঠিত হোক, এটা তো আকাঙ্ক্ষা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আসলে জাতীয় রাজনীতির একটা পারসেপশন তৈরি করছে
71-এর সংবিধান ফেলে দাও, 72-এর সংবিধান ফেলে দিতে হবে। ওখান থেকেই শুরু হয়েছে। 71-এর প্রজাতি বেঁচে আছে না, সবচেয়ে নিকৃষ্ট প্রজাতি বলা হয়েছে না, প্রজন্ম, যে সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, এটাও বলা হয়েছে। এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে। এটাও তো বিএনপির হয়তো বিবেচনায় নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে সব কথার শেষ কথা, অভ্যুত্থানের শক্তি সংসদে আছে, বাইরে যে আলোচনা আছে কুসুম কুসুম সম্পর্ক আছে। আমার কথা হলো কুসুম কুসুম না হয়ে ভিতরে ভিতরে সবাই আন্ডারস্ট্যান্ডিংয়ে গণতন্ত্র, আইনের শাসন, গণতন্ত্র হতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তো সংবর করতে হবে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, এগুলো করতে হবে। তো না করলে তো অবশ্যই, যেটা ফুয়াদ ভাই বলতে, অবশ্যই সরকারকে জবাবদিহির আলোকে আসতে হবে। আজকে আমি যেভাবে ভাষায় কথা বলছি, পরে আমি সে ভাষায় কথা বলবো না। তো আমি তো গণতন্ত্র চাই। 71 সালের যে আকাঙ্ক্ষা ছিল প্রায় 90 একই ছিল, 24-এর আকাঙ্ক্ষা প্রায় একই রকম ছিল। আমরা তো বঞ্চিত, আমরা তো দেশে গণতন্ত্র চাই, আমরা তো আইনের শাসন চাই, সুশাসন চাই। অভ্যুত্থানের শক্তি একসাথে বসে পর্দার অন্তরালে হোক, পার্লামেন্টে হোক, আপনি বলেন আমেরিকার সাথে চুক্তি করছে, আলোচনা করতেছি না, আমি উদাহরণের জন্য বলছি। একমাত্র একটা সদস্য উঠতে নিছিল, এটাকে বসায় দিছে। কেন? বিরোধী দল তো এটা নিয়ে আলোচনা করে নাই, সরকারি দল আলোচনা করে নাই, কেন করলেন না? কেন করলেন? সে প্রশ্ন আমারও, চুক্তি সে দুই দলকে জানাইছে, এটা তো জানি না। জামাত তো নিয়ে না বলছে, বলছে তো পররাষ্ট্রমন্ত্রী বলছে, জামাত তো আমি জামাতের আমি তো বলছেন তো সিরিয়াস প্রতিবাদ আগে। করে নাই। আমার মনে হয় আজকে একদমই সময় নাই। মানে আজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, আপনাকেও। হ্যাঁ, আমাকে টেলিফোন করতে। এই ছিল আজকের আয়োজন। দর্শক, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।